চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছে ভাষা বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গুলশান আরা। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, ভালো আছি। আপনি ভালো আছেন? আমি বেশ ভালো আছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা সকলেই জানি আজ অমর 21শে ফেব্রুয়ারি এবং সেই সাথে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আপনার কাছে আসলে আজকের দিনের তাৎপর্য কি এবং সেই সাথে আজকের দিনের যে মহত্ব সেটা আপনার কাছে কতটুকু, এবং এটা সম্পর্কে একটু আপনার মতামত জানতে চাই। আমি প্রথমেই 1952 সালে ভাষা আন্দোলনে শহীদ যারা হয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আমরা জানি 1952 সালে ভাষা আন্দোলন হয়েছিল 21শে ফেব্রুয়ারি। সেই ভাষা আন্দোলনে শহীদ হয়েছিলেন বরকত, জব্বার, সালাম সহ অসংখ্য তরুণ যুবা। তাদের স্মৃতির রক্ষার্থে এই দিবসটি পালিত হয়ে আসছে প্রতি বছরই। তবে 1999 সাল থেকে এইটা আবার ভিন্ন মাত্রা পেয়েছে। শুধু শহীদ দিবস নয়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে এটি বিশ্বে বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে। জি, 21শে ফেব্রুয়ারির প্রেক্ষাপটটা কি ছিল সে সম্পর্কে একটু জানতে চাই, এবং এই আন্দোলনটা আসলে কেন করতে হলো? 1947 সালে দেশ বিভাজনের পরে যখন পাকিস্তান রাষ্ট্রটি গঠিত হয়, পাকিস্তান রাষ্ট্রে বাংলাদেশ আমরা জানি পূর্ব পাকিস্তান হিসেবে যেটা পরিগণিত হচ্ছিল, সেই রাষ্ট্রে অধিকাংশ ব্যক্তি বা পাকিস্তান রাষ্ট্রেরই মূলত আসলে ভাষাভাষী ছিলেন বাঙালি। অথচ বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হচ্ছিল না। উর্দু ভাষাকেই একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে যখন ঘোষণা দেওয়া হলো, তখন বাংলাদেশের বাংলা ভাষাভাষী যারা ছিলেন তারা সেটা মেনে নিতে পারছিলেন না। এবং এরই প্রেক্ষাপটে আমরা জানি তমুদ্দুন মজলিস গঠিত হয় এবং ধারাবাহিকভাবে আসলে মূলত এই দীর্ঘ 4 বছরের আন্দোলন এবং নানান রকমের এর কার্যক্রম ছিল। এবং এটা মূলত 1952 সালেই 144 ধারা ভঙ্গ করে ছাত্ররা এবং মিছিল নিয়ে বেরিয়ে পড়ে, এবং সেই মিছিলে যে গুলি বর্ষিত হয় তাতে শাহাদাত বরণ করে বরকত, জব্বার এবং আরও অন্যান্য যারা আছে তারা। এবং এটাই ছিল তার মূল প্রেক্ষাপট। সর্বস্তরে বাংলা ভাষার যে ব্যবহার, এইটা নিয়ে আপনার কি মতামত রয়েছে? 1971 সালে বাংলাদেশ যখন স্বাধীনতা লাভ করে, স্বাধীনতা লাভের পরবর্তী বছরেই সংবিধান প্রণীত হয়। সংবিধানের 3য় ধারায় বলা হয় যে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা, অর্থাৎ বাংলাদেশ রাষ্ট্রটির সকল কার্যক্রম পরিচালিত হবে বাংলা ভাষার মাধ্যমে। এবং এই বাংলা ভাষা যখন এই সিদ্ধান্তটা গৃহীত হয়, এটা আসলে ভাষাবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি এটা হচ্ছে মর্যাদা পরিকল্পনা করা। অর্থাৎ একটা দেশে মূল ভাষাটা কি হবে, স্ট্যাটাস, যেটা মূল ভাষাটি হচ্ছে গিয়ে বাংলা, এটা যখন সিদ্ধান্ত গৃহীত হয়, এরপরেই কিন্তু শুরু হয় যে এটাকে ব্যবহার উপযোগী করা। অর্থাৎ রাষ্ট্রটির সকল স্তরে প্রশাসন, শিক্ষা, আইন আদালত সর্বত্রই বাংলা ভাষাটাকে ব্যবহার উপযোগী করে তুলতে হবে। সে সময়টায় যে একটা আইনও প্রণীত হয় বেশ পরে, সেটা 1987 সালে সর্বস্তরে বাংলা প্রচলন আইন। আচ্ছা, প্রাথমিক শিক্ষায় মাতৃভাষার যে ব্যবহার, সেক্ষেত্রে আপনার মতামত কি? আসলে একটা শিশু যখন বিদ্যালয়ে যায়, অর্থাৎ তার শিক্ষা শুরু হয়, তখন তার বয়স 5-6 এরকম হতে পারে। সে সময়ে তার হচ্ছে শব্দভাণ্ডার, যেটা আমরা বলি শব্দভাণ্ডার প্রায় যেরকম থাকে 3-3.5 হাজার শব্দ। তো সেই শব্দভাণ্ডারটা মূলত হচ্ছে তার মাতৃভাষার শব্দভাণ্ডার। অর্থাৎ জন্মগ্রহণের পর সে পরিবার, সমাজ থেকে যে ভাষাটা সে শেখে, সেটাই তার প্রথম ভাষা বা মাতৃভাষা। সেই ভাষা নিয়েই সে বিদ্যালয়ে যায়, অর্থাৎ প্রাতিষ্ঠানিক শিক্ষা তার শুরু হয়। এই সময়ে তার ওই ভাষাটার মাধ্যমেই আসলে সবচেয়ে ভালো শিক্ষাদান করা সম্ভব। আচ্ছা, সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলা ভাষার যে ব্যবহার, এটি নিয়ে আপনার মতামত কি বা আপনার অবজারভেশন কি? দেখুন, সামাজিক যোগাযোগ মাধ্যম এটা আসলে আমাদের এখন অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে আমাদের জীবনে। দেখা গেছে যে আমরা ভার্চুয়াল জগৎ বলি, সেই জগৎটার মাধ্যমেই মূলত আমরা নানা ধরনের কার্যক্রমে আমরা অংশগ্রহণ করে থাকি। তো এই যে যোগাযোগ মাধ্যমে যে ভাষাটা ব্যবহার করা হচ্ছে, খুব একটা এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা ওখানে ঠিক কতটা বাংলা ভাষা ব্যবহার করছি।
দেখা যাচ্ছে যে বাংলা ভাষা ব্যবহার করতে গিয়ে এটা রোমান হরফে অনেক ক্ষেত্রেই বাংলা ভাষা লেখা হচ্ছে, বাংলাকে আবার কেউ হয়তো ইংরেজিতেই লিখছেন, বাংলাটা ব্যবহার না করে ইংরেজি ভাষাতেই লিখছেন। তো এই বিষয়গুলো আসলে যথেষ্ট চিন্তা ভাবনা করার আমাদের প্রয়োজন আছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলা ভাষাটা ঠিক যেভাবে ব্যবহৃত হচ্ছে তাতে বাংলা ভাষার যে মাধুর্য, যে মহত্ব, তা কতটুকুন রক্ষিত হচ্ছে। প্রমিত বাংলা ভাষার ব্যবহারের প্রয়োজনীয়তা কি? যে কোনো একটা রাষ্ট্রে সেখানে অনেকগুলো ভাষা থাকতে পারে, যেমন আমাদের বাংলাদেশে বাংলা ভাষার বিভিন্ন উপভাষিক রূপ রয়েছে। সেই উপভাষাগুলো হতে পারে আঞ্চলিক উপভাষা, সেই উপভাষাগুলো হতে পারে বিভিন্ন পেশাজীবীদের নানান রকমের ভাষা। তো এত ভাষার মধ্যে কোন ভাষাটা দিয়ে আসলে আমরা সবার সাথে যোগাযোগ করব, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো সেই যে এই সমস্যাটা সমাধান করার জন্য সবচেয়ে উপযোগী পন্থা হচ্ছে গিয়ে একটা প্রমিত রূপকে নির্ধারণ করা। তো বাংলাদেশে যে ঘটনাটা হয়েছিল 1947 সালে যখন এই পাকিস্তান রাষ্ট্রটি গঠিত হয়, বাংলাদেশে বাংলা ভাষাটা আমরা পেয়েছিলাম আসলে কলকাতা কেন্দ্রিক যে বাংলাটা ছিল প্রমিত রূপ, সেটাই আমরা প্রমিত রূপ হিসেবে গ্রহণ করেছিলাম। তো সেই প্রমিত রূপটাই আমাদের এখানে স্বাধীনতা পরবর্তী সময়ে প্রমিত রূপ হিসেবে গৃহীত হয়েছে এবং এই ভাষার মাধ্যমেই আসলে যোগাযোগ করা সম্ভব হয়। যেমন চট্টগ্রামের আঞ্চলিক ভাষাভাষী একজন ব্যক্তি রংপুরের আঞ্চলিক ভাষাভাষীর সাথে যোগাযোগ করাটা খুব একটা সহজ সাধ্য হবে না যদি তারা আঞ্চলিক ভাষার মাধ্যমে যোগাযোগ করে। তো সেই ক্ষেত্রে এই সমস্যাটুকুন সমাধান হতে পারে একটা, এটা ভাষাবিজ্ঞানে প্রমিত বাংলার মাধ্যমে এটা হতে পারে। তো আধুনিক ভাষাবিজ্ঞানে এটাকে লিঙ্গুয়া ফ্রাঙ্কা বলা হয়, যে পারস্পরিক যোগাযোগ রক্ষার জন্য একটা সাধারণ ভাষা। তো এই ভাষাটা আসলে থাকা খুবই প্রয়োজন। আমরা তাহলে শিক্ষার মাধ্যম হিসেবে প্রমিত বাংলা ব্যবহার করতে পারি, পারস্পরিক যোগাযোগের জন্য করতে পারি, আমাদের যাবতীয় কর্মকাণ্ড, অফিস আদালত বা সর্বত্রই প্রমিত বাংলা বা প্রমিত ভাষাটাকে ব্যবহার করতে পারি। ভাষা বিজ্ঞান বিভাগ কিভাবে কাজ করছে, কি কাজ করছেন? আচ্ছা, ভাষা বিজ্ঞান বিষয়টা হচ্ছে গিয়ে ভাষা নিয়ে পঠন পাঠন। তো ভাষাবিজ্ঞান বিভাগে ভাষার এই যে তাত্ত্বিক এবং ব্যবহারিক দুটো দিকের উপরে গুরুত্ব দেওয়া হয়। তাত্ত্বিক বিষয়গুলো যেমন সেখানে শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করে থাকে, তেমনি ব্যবহারিক ক্ষেত্রেও তার এটা প্রয়োগ করে থাকে। তো ওখানে যে বিষয়গুলো হচ্ছে একটা ভাষায় কি ধ্বনি থাকতে পারে, শব্দ কিভাবে গঠিত হয়, তার বাক্যিক কাঠামো, এই বিষয়গুলো সহ আরও বহু কিছু আধুনিক অনেক শাস্ত্র এখানে আসলে পড়ানো হয়ে থাকে, শিক্ষা অর্জন করে থাকে শিক্ষার্থীরা। এছাড়াও আমাদের একটা ইন্ডিজিনিয়াস ল্যাঙ্গুয়েজ বা বিপন্ন যে ভাষাগুলো রয়েছে সেগুলো নিয়ে পড়াশোনা করার জন্য এবং মাঠ পর্যায়ে গবেষণা করার জন্য কোর্স রয়েছে। সেই কোর্সগুলোর আওতায় তারা বিভিন্ন অঞ্চলে যায়, খাগড়াছড়ি বা বিভিন্ন যেসব জায়গায় আমাদের ক্ষুদ্র জাতিসত্তা রয়েছে তাদের ভাষা নিয়ে তারা গবেষণা করছে। ভাষাবিজ্ঞান বিভাগে নিয়মিত পত্রিকা প্রকাশিত হয়েছে, গবেষণা পত্রিকা হচ্ছে প্রকাশিত, যেখানে কিনা দেশের বিদেশের বিভিন্ন স্বনামধন্য ভাষাবিজ্ঞানীরা তাদের গবেষণাপত্র উপস্থাপন করে থাকেন এবং নতুন যারা আছে এই ক্ষেত্রে গবেষণা করছেন তাদের গবেষণাগুলো এখানে উপস্থাপিত হয়ে থাকে। এছাড়া এ বিভাগ থেকে ছেলেমেয়েরা শিক্ষা লাভ করার পরে দেশের এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় ভাষা বিষয়ক নানা গবেষণায় আত্মনিয়োগ করছে। আচ্ছা, এখন তো আমরা আমাদের আসলে বাচ্চাদেরকে কিন্তু ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াইতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি এবং সকলেই কিন্তু ইংলিশ মিডিয়ামের প্রতি একটা আসক্তি তৈরি হয়েছে। বাংলা ভাষার ক্ষেত্রে যদি এরকম আসক্তি কি তৈরি হচ্ছে কিনা, বা আসলে বাংলা ভাষার কদরটা যারা আসলে ইংলিশ মিডিয়ামে আছেন তারাও কি বুঝতে পারছেন কিনা? বিদ্যালয়ে শিক্ষা যেটা হচ্ছে ইংলিশ মিডিয়াম আছে, ইংরেজি ভাষণ একটা রয়েছে যেটা কিনা ন্যাশনাল কারিকুলামে জাতীয় শিক্ষাক্রমের আরেকটা রূপ, যেটা কিনা ইংরেজিকে গুরুত্ব দিয়ে করা হয়েছে। তো সব কিছু মিলিয়ে ইংরেজি মাধ্যমে যারা পড়াশোনা করছে তা স্বাভাবিকভাবে দেখা গেছে বাংলা ভাষার প্রতি তাদের সেই আকর্ষণটা তৈরি অতটা হচ্ছে না, এটা আমাদেরকে স্বীকার করতেই হবে। আর তুলনামূলকভাবে কমই হচ্ছে। আর বাংলা মাধ্যমে যারা পড়াশোনা করছে তারাও দেখা যাচ্ছে যে খুব একটা গৌরব অনুভব করছে কিনা এটাও আমাদের এখন দেখার বিষয় চলে এসেছে। কারণ
ভাষা শিখে যদি আর্থসামাজিক কোনো উন্নতি না ঘটে সেক্ষেত্রে তারা আগ্রহ হারিয়েই ফেলতে পারে। আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা এখন দেখছি যারা ইংরেজি ভাষায় পড়াশোনা করছে তাদের জন্য হয়তো চাকরি লাভ সহজ হয়ে যাচ্ছে, অথবা সামাজিক মর্যাদার দিক থেকে তারা একটু উপরে হয়তো জায়গা করে নিচ্ছে। তো এই বিষয়গুলো আসলে কাজ করছে মনস্তাত্ত্বিক, এই বিষয়টা পুরোটাই মনস্তাত্ত্বিক একটা বিষয়। তো সেক্ষেত্রে আসলে আমাদের সচেতন হওয়ার সময় এসেছে। বাংলা ভাষার প্রতি আমাদের যে ভালোবাসা তা শুধু কাগজে কলমে থাকলে হবে না, অথবা ফেব্রুয়ারি মাস কেন্দ্রিক হলেও তা আসলে বাংলা ভাষার জন্য তা খুব একটা ফলপ্রসূ হবে না। ভাষার অস্তিত্ব রক্ষার স্বার্থেই ভাষাটাকে সর্বকাজের উপযোগী করে তুলতেই হবে। যারা তরুণ প্রজন্ম রয়েছেন, তরুণ প্রজন্মের মধ্যে যারা বাংলা ভাষা নিয়েও অনেকে পড়ালেখা করছেন এবং অনেকে আছে অন্য সাবজেক্টে পড়ালেখার পরও বাংলা ভাষার প্রতি একটা টান রয়েছে, একটা প্রকৃত ভাষার প্রতি তার শেখার আগ্রহ রয়েছে। সো নতুন প্রজন্মের জন্য আপনার কি বলার আছে বা কি পরামর্শ তাদেরকে দিতে চান? ভাষা একটা জাতির কিন্তু তার পরিচয়, এবং বাঙালি জাতি আমরা আমাদের দেশের নামটাই ভাষার নামে, বাংলাদেশ। তো বাংলা ভাষাকে আমরা যদি বাঁচিয়ে রাখতে চাই, বিশ্বের বুকে যদি আমরা মাথা তুলে দাঁড়াতে চাই, তাহলে বাংলা ভাষাকে আসলে তার অস্তিত্বটাকে রক্ষার্থে আমাদের সবাইকে সচেতন হতে হবে। যে বিষয়টা আসলে আমাদের লক্ষ্য করতে হবে যে ভাষাটা যেন হারিয়ে না যায় বিদেশি ভাষার আগ্রাসনে, অথবা আমাদের স্রেফ মনস্তাত্ত্বিক কোনো কারণে, আমাদের ভুল ধারণার কারণে যেন কোনোভাবে বাংলা ভাষাটা ক্ষতিগ্রস্ত না হয়। কারণ আমরা জানি বা জাতিসংঘের বিভিন্ন গবেষণা থেকে দেখা গেছে যে বিশ্বে এখন যে ৭,১৬৪ অর্থাৎ ৭,০০০-এর বেশি ভাষা রয়েছে, সেই ভাষাগুলোর অধিকাংশ ভাষাই কিন্তু বিলুপ্ত হয়ে যাবে 2050 সাল নাগাদ। তাহলে ওই ভাষাগুলোকে বাঁচিয়ে রাখতে হলে যে ধরনের কার্যক্রম গ্রহণ করতে হবে সেগুলোকে আসলে উদ্দেশ্য করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটাকে উদযাপন করা হয়ে থাকে। তো বাংলা ভাষাটা যেন কোনোভাবেই ওই তালিকার মধ্যে, বিপন্ন ভাষার তালিকার মধ্যে না চলে যায়, সেই বিষয়ে প্রত্যেক ভাষাভাষী হিসেবে আমাদের কিন্তু দায়িত্ব রয়েছে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন, আশা করছি দর্শকদের ভালো লাগবে। অনেক শুভকামনা রইল আপনার জন্য। ভালো থাকবেন সবসময়। ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ, দর্শক মণ্ডলীকে অনেক ধন্যবাদ। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্ত। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফিজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।